খুমের রাজ্যে স্বাগতম। ঢাকা থেকে দলবল নিয়ে আলীকদমের উদ্দেশ্যে রওনা হয়েছি। এবারের গন্তব্য নাফা খুম, আমিয়া খুম, সাতভাই খুম, ভেলা খুম, আর সাথে বোনাস হিসেবে ডিম পাহাড় আর তমাতঙ্গি তো আছেই। বাস যখন আমাদের আলীকদম নামিয়ে দিল তখন সকাল 7টা। এরপর দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি। আমাদের যাত্রা শুরু হলো থানচির পথে। আলীকদম থেকে থানচি যাওয়ার এই রাস্তাটায় এবছরই আরও 2বার এসেছি। এই রাস্তাটার প্রতিটা বাঁকে বাঁকে এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। রাস্তার দুপাশে পাহাড়গুলো থরে থরে সাজানো, কি সুন্দর তাই না? তবে আসল সৌন্দর্যের দেখা পেয়েছিলাম আরেকটু সামনে গিয়ে, যখন আমরা ডিম পাহাড় ক্রস করছিলাম। হঠাৎ রাস্তার ডানে চোখ পড়তেই সবার চোখ ছানা বড়া। এ যেন মেঘের সমুদ্র, নাকি রূপকথার কোনো রাজ্য। এর চেয়েও সুন্দর কি আর কিছু হতে পারে? প্ল্যান ছিল কোথাও ব্রেক না নিয়ে একটানা থানচি চলে যাব, কারণ প্রথম দিনেই আমাদের অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু চারপাশের প্রকৃতি এমন লোভ দেখানো শুরু করলো যে সেই প্ল্যানে বুড়ে বালি। গাড়ি থেকে নেমে মেঘের ভেলায় ভাসাভাসি চলল বেশ কিছুক্ষণ। এই 7 জন মিলেই আমরা আগামী 3 দিন খুমের রাজ্যে ঘুরে বেড়াবো। ট্রিপ শুরু হতে না হতেই এই মেঘ সমুদ্র আমাদের কাছে সারপ্রাইজ হিসেবে এসেছিল। এরপর আমাদের চাঁদের গাড়ি আবার এগিয়ে চলল থানচির পথে। থানচি পৌঁছে থানা আর বিজিবি ক্যাম্পের ফর্মালিটি শেষ করলাম। এরপর বিজিবি ক্যান্টিন থেকে আমাদের লাঞ্চ প্যাকেট করে নিয়ে ঘাটের দিকে এগিয়ে গেলাম।
আমাদের গাইড ইমন ভাই আগে থেকেই আমাদের জন্য 2টা বোট রেডি করে রেখেছিলেন। শুরু হলো আমাদের সাঙ্গু নদীতে বোট রাইড। ঘড়িতে তখন সকাল 11টা। সাঙ্গুর দুপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। মাঝখানে একটা চেকপোস্টে আমাদের বোট দাঁড়িয়েছিল। চেকপোস্ট পেরিয়ে খানিক এগোতেই বড় পাথরের দেখা পেলাম। একে একে বড় পাথর, রাজা পাথর, রানী পাথর পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। দু মাস আগেও একবার এই সাঙ্গুতে এসেছিলাম, তখন পানি ছিল অনেক বেশি আর খরস্রোতা। এখন প্রায় শীত চলে এসেছে, তাই সাঙ্গুও এখন অনেক শান্ত। দেখতে দেখতে আমরা রেমাক্রি চলে এলাম। এই হলো রেমাক্রি ফলস, কিন্তু এখানে দাঁড়ানোর সময় নেই, যেতে হবে অনেক দূরের পথ, তাই হাঁটা শুরু করে দিলাম। রেমাক্রি থেকে যখন হাঁটা শুরু করলাম তখন ঘড়িতে দুপুর 1টা। কিছুক্ষণ হেঁটে একটা ঝিরির পাশে বসে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর আবার এগিয়ে চলা। দুপুরের রোদ ততক্ষণে মাথাচাড়া দিয়ে উঠেছে। মাঝে মধ্যে ক্লান্তি ভর করছিল, কিন্তু চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে সেই ক্লান্তি ভেদ করে আমরা চলার শক্তি পাচ্ছিলাম।
শীত যেহেতু চলে এসেছে তাই ঝিরির পানি ছিল বেশ স্বচ্ছ, আর এটাই আমাদের মূল কারণ এই সময়ে ঘুমে আসার। চলতে চলতে যখনই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম আমরা ছোট ছোট ব্রেক নিচ্ছিলাম। অবশেষে রেমাক্রি থেকে প্রায় 2.25 ঘন্টার ট্রেকিং শেষে আমরা পৌঁছে গেলাম নাফাখুমে। নীল আকাশ, সবুজ প্রকৃতি আর নাফাখুমের স্বচ্ছ জলধারা ট্রেকিংয়ের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এরকম পর্যটক শূন্য নাফাখুম পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পর্যটক শূন্য নাফাখুমে দারুণ উপভোগ্য একটা বিকাল কাটালাম আমরা। নাফাখুম পেরিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। ঘড়িতে তখন বিকাল 4টা। সেই আগের দিন রাত 10টা থেকে আমরা জার্নি শুরু করেছি, আর সেই জার্নি এখন অবধি চলছে। শরীর তাই আর চলছিল না। আর এই জার্নিতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাঁধের ব্যাগ। ব্যাগের ওজন যাই হোক, এখন সেটা পাহাড় সমান মনে হচ্ছে। কিন্তু কিছু করার নেই। প্ল্যান অনুযায়ী আমাদের আরও কমপক্ষে 2.5 ঘন্টা ট্রেকিং বাকি আছে, এবং যে করেই হোক সন্ধ্যার আগে আমাদের জিন্নাপাড়ায় পৌঁছাতে হবে। শীতকালে যেহেতু দিন অনেক ছোট, তাই সন্ধ্যার আগে যে আমরা জিন্নাপাড়ায় পৌঁছাতে পারবো না তা বুঝে গিয়েছিলাম। কিন্তু প্ল্যান ছিল দিনের আলোতে যতটুকু পথ এগিয়ে রাখা যায়, কারণ পাহাড়ে রাত নেমে এলে চাইলেও আর জোরে হাঁটা যাবে না।
চলতে চলতে একটা সময়ে পাহাড়ে ঝুপ করে অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারে টর্চের আলোতে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর মনে হলো টর্চের আলোর আর দরকার নেই, কারণ আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, আর ভরা পূর্ণিমার চাঁদের আলোই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যা 6:30 নাগাদ আমরা জিন্নাপাড়ায় পৌঁছে যাই। তারপর রাতের খাবার দাবার খেয়ে দিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা ঘুমাতে গেলাম। শুভ সকাল জিন্নাপাড়া। খুব সকালে আমরা ঘুম থেকে উঠে গেলাম, তারপর নাস্তা টাস্তা করে রেডি হয়ে গেলাম। পাহাড়ি পাড়াগুলোয় শীতের সকালগুলো খুব রিফ্রেশিং হয়। কুয়াশা আর মেঘের চাদরে মোড়ানো থাকে চারপাশ। খুব সকাল সকাল জিন্নাপাড়া থেকে আমরা রওনা দিয়ে দিলাম। উদ্দেশ্য সবার আগে আমিয়াখুম পৌঁছানো, কারণ আমিয়াখুম সুন্দর, আর নিরিবিলি ফাঁকা আমিয়াখুম ভয়ঙ্কর সুন্দর। শুরুতেই জিন্নাপাড়া থেকে যখন আমরা রওনা দেই, একটা খারাপ পথ আমাদের পাড়ি দিতে হচ্ছিল। এই রাস্তাটা থুইসাপাড়ার দিকে চলে গেছে। সকালের মিষ্টি রোদে হাঁটতে দারুণ লাগছিল, যদিও আগের দিনের পায়ের ক্লান্তি তখনও দূর হয়নি। চারপাশের এসব অপার্থিব সৌন্দর্যই আমাদের চলার শক্তি যোগাচ্ছিল। এবার দেবতা পাহাড় পাড়ি দিতে হবে। লোকমুখে শোনা ভয়ঙ্কর দেবতা পাহাড়। খাড়া দেবতা পাহাড় বেয়ে আমরা সাবধানে নামতে থাকলাম। একটু পা ফসকালেই বিপদ আসন্ন। আমরা অবশ্য হেসে খেলেই দেবতা পাহাড় পাড়ি দিয়ে ফেলছিলাম, কিন্তু মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল, ফেরার সময় এই পথ বেয়েই তো আবার উপরে উঠতে হবে। দেবতা পাহাড় 50 মিনিটে পাড়ি দিয়ে আমরা নিচে এসে পৌঁছালাম। এখান থেকে বাম দিকে গেলেই আমিয়াখুম, আর ডান দিকে গেলে ভেলাখুম।
আমরা আগে গেলাম ভেলাখুমে। সকালের নিস্তব্ধ ভেলাখুমে ভেলায় ঘুরে বেড়ানোর মজাটাই অন্যরকম। দুপাশে পাথুরে দেয়াল আর মাঝখানে খুমের স্বচ্ছ নীলাভ পানি। শান্ত ভেলাখুমের বুক চিরে আমাদের ভেলাটা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব শান্তি, ধীরতা, স্থিরতা, স্নিগ্ধতা এখানেই লুকিয়ে আছে। ভেলাখুম যেহেতু খালিই পেয়ে গেলাম, তাই নিজেরা ভেলা চালাতেই বা দোষ কি? এবার ভেলাখুম থেকে ফেরার পালা। ভেলাখুম ঘুরে এসে আমরা আমিয়াখুমের দিকে যেতে থাকলাম। অবশেষে চোখের সামনে ধরা দিল অপার্থিব আমিয়াখুম। আমিয়াখুমের স্বচ্ছ জলরাশির দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। কি সুন্দর, কি অদ্ভুত সুন্দর! আমিয়াখুমে প্রায় ঘণ্টাখানেক কাটানোর পর দেখলাম আরও 2-3টা গ্রুপ ততক্ষণে চলে এসেছে।
আমিয়া খুমের পাশেই আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। ফেরার পথে আমরা নিকোলাস পাড়া ঘুরে আসলাম, কারণ কেবলমাত্র এই পাড়া থেকেই মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। মোবাইলে হালকার উপর ঝাপসা নেটওয়ার্ক পেয়ে বাসায় প্রায় 2.25 দিন পর যোগাযোগ করতে পারলাম। তারপর বিকালের শেষ রোদের আলো উপভোগ করতে করতে আমরা জিন্নাপাড়ার দিকে ফিরে চললাম। জিন্নাপাড়ায় যখন ফিরে এলাম তখনও দিনের আলো কিছুটা বাকি আছে, তাই পাড়াটা ঘুরে বেরিয়ে বিকালটা কাটালাম আমরা। রাতের খাবারটা এদিন আমরা খুব দ্রুত সেরে নিলাম, আর বাইরে তখন পূর্ণিমার আলোয় আলোকিত। সেই পূর্ণিমার আলোতে অনেক অনেক রাত পর্যন্ত আড্ডা চলল। বারবার মনে হচ্ছিল ঘুমালেই তো এই রাতটা শেষ হয়ে যাবে। পরদিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিলাম। এবার জিন্নাপাড়াকে বিদায় জানানোর পালা। জিন্নাপাড়াকে বিদায় জানিয়ে আমরা ফেরার পথ ধরলাম। সকালের কুয়াশায় ঝিরিপথ আর পাহাড়ি পথগুলো অদ্ভুত সুন্দর লাগছিল। খুব আফসোস হচ্ছিল, প্রতিটা ভোর প্রতিটা সকাল যদি এই রকম সুন্দর হতো, এই রকম মায়াময় হতো। প্রতিবার পাহাড় থেকে ফেরার সময় আরও কয়েকটা দিন না থাকতে পারার কষ্ট নিয়ে ফিরি, আর এই কষ্টগুলোই আমাদেরকে আবার পাহাড়ে নিয়ে আসে। পাহাড়ে এই পথ চলাতেই আনন্দ। পাহাড় একটা নেশা, পাহাড় মানে ভালোবাসা। ফিরতি পথে আমরা আবার নাফাখুমের দেখা পেলাম, তবে আজ নাফাখুম কিন্তু লোকে লোকারণ্য। নাফাখুমের সামনে এ যাত্রায় শেষবারের মতো আমরা। নাফাখুমে কিছুক্ষণ কাটিয়ে আমরা রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অবশেষে জিন্নাপাড়া থেকে প্রায় 6 ঘন্টার ট্রেকিং শেষে আমরা রেমাক্রি এসে পৌঁছালাম।
গ্রুপের কয়েকজন গেল রেমাক্রি ফলস দেখতে, আর আমরা বাকিরা চায়ের দোকানে বসে চা খেতে খেতে জিরিয়ে নিচ্ছিলাম। এরপর বোটে উঠে সাঙ্গুর বুক চিরে আমরা থানচির উদ্দেশ্যে রওনা করলাম। একটা কথা খুব প্রচলিত আছে যে নাকি সাঙ্গু নদীতে বোট রাইড করেনি সে নাকি বান্দরবন দেখেনি, আর যে বান্দরবন দেখেনি সে নাকি বাংলাদেশই দেখেনি। আমাদের এই 3 দিনের ট্রিপের গাইড ছিলেন ইমন ভাই। ইমন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের ট্রিপটা অসাধারণ করার জন্য। থানচি পৌঁছে দুপুরের খাবার দাবার খেয়ে আমরা বিকালে চলে গেলাম তমাতুঙ্গিতে। এই তমাতুঙ্গি থেকে কেওকারাডং, তাজিংডং, ডিম পাহাড়, কিরস্তং, রুমরাং, সাখাহাফং সহ বেশ কয়েকটা পাহাড়ের চূড়া একই সাথে দেখা যায়। এতগুলো পাহাড়ের চূড়া একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, আর তাই ট্রিপের শেষ বিকালটাও আমাদের দারুণ কাটলো। এরকমই 360 ডিগ্রি পাহাড়ের ভিউ পাওয়া যায় তমাতুঙ্গি থেকে। তমাতুঙ্গি থেকে চান্দের গাড়িতে বান্দরবন শহরে ফেরার পথে আমরা বলিপাড়ায় পারিজাত গার্ডেন ক্যাফেতে একটা ব্রেক নিলাম। সবাই তখন ক্লান্ত, কিন্তু চোখে মুখে ঘুমের রাজ্যে ঘুরে আসার আনন্দ।
এরপর আমাদের চাঁদের গাড়ি বান্দরবন শহরের দিকে এগিয়ে চলল। বান্দরবন শহরে পৌঁছে আমরা চলে গেলাম গ্রিন পিক রিসোর্টে। গ্রিন পিক রিসোর্টেই আমাদের ডিনারটা সেরে নিলাম। এরপর রাতের বাসে বান্দরবন থেকে ঢাকার পথ ধরলাম। আবার দেখা হবে নতুন কোনো পথে।